আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো টাকা নিয়ে। টাকা ম্যাজিক্যাল ব্যাপার। কিন্তু এই টাকা জিনিসটাকে না মানে বাংলাদেশের মধ্যে অনেক একটা নেগেটিভ একটা জিনিস হিসেবে ধরা হচ্ছে, মানে এটাকে টাকাকে একদম ভিলেনাইজ করা হয়ে গেছে। এটা একটা ভিলেন, অর্থই হচ্ছে অনর্থের মূল। মানে কি দারুণ একটা কথা। অর্থ, যেই মানুষ এই প্রবাদ বাক্য বা এই বাগধারাটা বানাইছে উনি নিশ্চয়ই খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে ছিল, এর জন্য এইটা উনি বলছে। আচ্ছা, অর্থই অনেক সময় আমরা ছোটোবেলা থেকে, আমি নিজের এক্সপিরিয়েন্স যদি বলি, ছোটোবেলা থেকেই ফ্যামিলি এটা বলে যে তুমি তোমার টাকা পয়সা আসলে ইনকাম করতে হবে না, এখন তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা করো না, আমরা এখনও বেঁচে আছি, তোমার বাবা মা এখনও বেঁচে আছে, তুমি টাকা পয়সা নিয়ে কেন চিন্তা করবা, তুমি পড়াশোনা করো, ইচ্ছা মতো পড়াশোনা করো। এই ধরনের কথা কিন্তু শুধু আমি না, আপনারাও কিন্তু এই জিনিসটা শুনে থাকেন। আপনারা এই ফ্যামিলিও হয়তো, এটা পুরো বাংলাদেশের ঘর ঘরের কাহিনী। তো এরপরে একটা সার্টেন বয়স যখন আমরা হিট করি, তখন হঠাৎ করে ফ্যামিলি আইসা বলে যে এবার তো তোমাকে ইনকাম করতে হবে, তাড়াতাড়ি ইনকাম করো, বাসার মধ্যে টাকা আসছে না কেন, বা প্রতি মাসে তুমি আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে পারছো না কেন। এই জিনিসটা হঠাৎ করে একটা ধাক্কা মারে। মা সারা জীবন টাকা থেকে দূরে রাইখা জাস্ট পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, এখন বলতেছে পড়াশোনা থেকে ইনকাম জেনারেট করো। আরে শুধু সার্টিফিকেট দিয়ে কি এখন ইনকাম হয়? বা সার্টিফিকেটের সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাগে, ওই জিনিসটা তো করতে দাও নাই। বা সিভির মধ্যে থাকলে সেই জিনিসটা অনেক ভালো, ওইটা তো করতে দাও নাই, খালি পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। যদিও আমি ভালো কোনো স্টুডেন্ট ছিলাম না, বাট সার্বজনীনভাবে যদি আপনাকে বলি, আপনি তো খুব ভালো একজন স্টুডেন্ট ছিলেন, তাই না? আপনার কথা বলতেছি আমি। আচ্ছা, তো আমার কাছে মনে আছে যে আমি যখন এসএসসি পরীক্ষাটা শেষ করলাম, এসএসসির পরে তো বেশ কিছু দিন সময় থাকে, ফ্রি থাকে, অনেক কিছু করা যায়। তো ওই সময় আমি আমার প্রতিবেশী একজন আত্মীয়, উনি একটা কাজ করতেছিল যে সুতায় না, ওই সুতাটা থেকে কাপড় বানানো বা এই ধরনের কিছু একটা করতেছিল উনি। ঠিক আছে, ওনাদের কাছে একটা মেশিন ছিল। তো ওনাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে 5 জন কি 7 জন। ওইখানে নারী আছে, পুরুষ আছে, আমার মতো, আমার থেকে বয়সী, এই মুহূর্তে আমার যে বয়স, ওই বয়সী, তারপর একদম বাচ্চা বয়সী, যে কিনা ক্লাস 6-7-এ পড়ে বা ক্লাস 4-5-এ পড়ে, এরকম বাচ্চা মানুষও ছিল। তো দেখতেছিলাম যে ওই মেশিনটা ওই বড় থেকে ওই ছোট মানুষটাও অ্যাক্সেস করতে পারতেছে, এবং সেই জায়গা থেকে কোনো একটা জিনিস প্রোডাক্ট বের করে আনতেছে, কাপড় বানায় ফেলতে পারতেছে, মানে ওই জিনিসটা ইজি ছিল। তো আমি আমার মাকে গিয়ে একটু প্রস্তাব দিলাম যে আমি ওনাদের সাথে একটু কাজ করি, কারণ এই কাজটা করার মাধ্যমে আমার হাতে মাস শেষে কিছু টাকা আসবে, আমি হয়তো অনেক কিছু করতে পারবো। আম্মা সরাসরি নিষেধ, সরাসরি না, না বলতে শিখুন। এই জিনিসটা উনি ওই জায়গার মধ্যে অ্যাপ্লাই করছে যে না, আমরা বেঁচে আছি, আমি বেঁচে আছি, তুমি কেন টাকা পয়সা ইয়া করবে, তুমি এইসব জিনিস কেন চিন্তা করতেছো, এইসব চিন্তা ভাবনা তুমি মাথা থেকে বের করে দাও। আপনাদের সাথে এই ধরনের জিনিস হয়তো কাউন্টলেস টাইম হয়েছে, এই জন্যই হয়তো আপনি ভিডিওর মধ্যে ট্যাপ করছেন। তো এই ধরনের ঘটনা কিন্তু প্রায় সময় হয়, সব সময় হয়, প্রায় সময় কেন বলতে যাবে। তো আনলেস আপনি একটা বিজনেস ফ্যামিলি থেকে চলে আসেন, তখন হয়তো আপনার বাবা নিজে থেকে আপনাকে হয়তো বিভিন্নভাবে আপনাকে বিজনেস শেখানো শুরু করবে। এখন টাকা জিনিসটা ছোটোবেলা থেকে আবার এরকম ছিল যে আমি যখন কলেজে উঠছি, আমি তো ছবি আঁকাআঁকি করি। তো আমার গুরু বলছিল একটা সময় যে তুমি যদি টাকার কথা চিন্তা করো, তাহলে তুমি আসলে আর্টিস্ট হতে পারবা না। আর্টিস্ট হওয়ার জন্য তোমাকে আর্টের মধ্যেই থাকতে হবে, আর্টকে নিয়েই চিন্তা করতে হবে, আর্টটাকেই পলিশ করতে হবে, তোমার ওইখান থেকে স্কিলটা পলিশ করতে হবে, স্কিল পলিশ করতে হবে। এটার সাথে আমি একদম একমত ছিলাম। কিন্তু টাকা পয়সা, আমি দেখো, গুরু হচ্ছে এরকম একটা পর্যায়ে যেই জায়গা থেকে আসলে ওনার সাথে বিতর্ক করাও যায় না, ঠিক আছে, কারণ উনি হচ্ছে গুরু, উনি হচ্ছে সুপিরিয়র আমার হচ্ছে, তাই না? তো কিন্তু টাকার দিকে চিন্তা করতে হবে না, আর্টের দিকে চিন্তা করতে হবে, ছবি আঁকার দিকে চিন্তা করতে হবে। টাকা ইনকাম করাটাও তো একটা আর্ট, তাই নয় কি? এখন দেখেন, যে মানুষটা একজন আর্টিস্ট, তার কাছে তার আর্টটা হচ্ছে সন্তানের মতো। প্রত্যেকটা প্রফেশনের মতোই তার নিজস্ব জিনিসপত্র আসলে সন্তানের মতো। লাইক আপনি যদি ক্রিকেটার হন, আপনার কাছে ব্যাটটা হয়তো সন্তানের মতো, বলটা হয়তো সন্তানের মতো। আপনি যদি কম্পিউটারে কোনো কাজ করেন, তাহলে কম্পিউটারটা হয়তো তার আপনার সন্তানের মতো। তো যেই মানুষটা বিজনেসম্যান, সেই মানুষটার কাছে তো টাকাই হচ্ছে সন্তানের মতো, ইজন্ট ইট? তাই নয় কি? তো এখন এই জিনিসটাকে
আমরা যে জিনিসটাকে, যে বস্তুটাকে ঘৃণা করতেছি, সেই বস্তুটা অন্য কোনো একটা মানুষের জন্য সন্তান স্বরূপ। আমরা অন্য একটা মানুষের সন্তানকে ঘৃণা করতেছি যদি অ্যাবস্ট্রাক্টভাবে চিন্তা করি। এখন ধরেন, আমার মূল কথাতে ঢোকা শুরু করি। এখন মূল কথাতে ঢুকি নেই। ওয়েলকাম টু দিস চ্যানেল, যে জায়গার মধ্যে আমি আনস্ক্রিপ্টেড আনএডিটেড কথাবার্তা বলি। যেগুলো কথা বলতেছি এগুলো কিন্তু কোনো জাস্ট আমার একটু আগে আমি ভাবতেছিলাম যে এই টাকা পয়সা কী হইতেছে কী না হইতেছে, আমি একটা ভিডিও বানাবো, এই ভিডিওর পরে ওই টাকা পয়সা, এই জন্য আমি প্রিপারেশন নিতেছিলাম। তো ওই টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমি ভাবলাম যে এই ভিডিওটা বানায় ফেলি, এটাও খুব দারুণ একটা চিন্তা ভাবনা হতে পারে। এখন কী জানি বলবো আমি, আচ্ছা হ্যাঁ, টাকা পয়সা ভিলেনাইজ করে ফেলছি। ব্যবসা জিনিসটাও একটা আর্ট। হ্যাঁ, তো এখন আমার মনে হয় যে আপনি যদি মানে আমি দেখি যে টাকা পয়সাটাকে ভিলেনাইজ করা হয়েছে কারণ মানুষজন দেখতেছে যে টাকা পয়সাটা আসলে ঘুষ দিয়ে থেকে আসতেছে। মানুষজন দেখতেছে যে সেটা হয়তো ব্ল্যাক মানি বা কোনো মানুষের কষ্টের টাকা বা এই ধরনের সিচুয়েশন হয়তো দেখছে বলে ওনাদের মনের মধ্যে একটা নেগেটিভ ছাপ আছে। অথবা হয়তো দেখছে যে কোনো একটা মানুষের অনেক টাকা আসে, সেই মানুষটা হয়তো অহংকারী হয়ে গেছে। কোনো একটা মানুষের কাছে টাকা আসছে, ওই মানুষটা হয়তো সেটা ভালো করে ম্যানেজ করতে পারে নাই, হয়তো জুয়া বা অন্য কোনো একটা জায়গার মধ্যে হায়রা গিয়ে আবার কাঙ্গাল হয়ে গেছে। এই ধরনের অনেক কিছু থাকতে পারে যে জিনিসগুলোর মাধ্যমে মানুষের মনের মধ্যে একটা নেগেটিভ ছবি প্রিন্ট হয়ে গেছে। এর কারণেই হয়তো মানুষজন বলতেছে যে অর্থ অনর্থের মূল। কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনি যদি এই জিনিসটা মনে করেন তাহলে আপনাকে বুঝতে হবে সমস্যা ওই টাকার মধ্যে হয়তো ছিল না, সমস্যাটা ওই টাকাকে ব্যবহার করা মানুষটার মধ্যে হয়তো ছিল। সেই মানুষটা অহংকারী হয়ে গেছে। আপনি কারণ হিসাবে ধরতে পারেন যে টাকাই হচ্ছে সেই কারণ। না, টাকা ওইটার কারণ ছিল না। প্রথমত আমি আপনাকে বলি, আপনি টাকাকে ওই টাকা হিসাবে দেখা বন্ধ করেন। টাকা হচ্ছে, তাহলে টাকাকে কী হিসাবে দেখবেন? টাকাকে দেখবেন কোনো একটা বিনিময় হিসাবে। লাইক আপনি কোনো একটা সার্ভিস দিচ্ছেন, আপনি কোনো একটা প্রোডাক্ট দিচ্ছেন, আপনি আপনার স্কিল, আপনার সাধনা, আপনার সারা জীবনের সাধনা ব্যবহার করে আপনি কোনো কিছু একটা করছেন, সেই কোনো একটা কাজের বিনিময় হিসাবে দেখবেন ওই টাকাকে। মানে এই টাকা জিনিসটা আসলে আপনার এই স্কিলের বহিঃপ্রকাশ, আপনার এই কানেকশনের বহিঃপ্রকাশ। এটা খারাপ মোটো না। যদি টাকাটা খারাপ হয়, যদি আপনার এই বিনিময়টা খারাপ হয়, এর মানে আপনি নিজেও খারাপ, এর মানে আপনার নিজস্ব স্কিলটাও খারাপ, এর মানে হচ্ছে আপনি যে প্রোডাক্ট বিক্রি করেন সেই প্রোডাক্টটাও খারাপ। আপনি একটা খারাপ মানুষ এবং আপনি একটা খারাপ জিনিস করতেছেন আপনি যদি টাকাকে খারাপ ভাবেন। কারণ সেই টাকাটা হচ্ছে আপনারই কোনো একটা জিনিসের বহিঃপ্রকাশ বা বিনিময়, আপনার সার্ভিসের বিনিময়। তো এখন যেটা বলতেছিলাম, এই বিনিময়ে কোনো একটা মানুষ, এখন একটা কথা আছে, আমি ভালো আছি মানে আমি যদি নিজেকে সুখে রাখতে চাই, আমি যদি ভালো থাকতে চাই, এই জিনিসটা খুবই সহজ, খুবই কম দামে, খুব কম টাকাতে হয়ে যায়। হয়তো প্রতি মাসে যদি 20,000 টাকা থাকে কোনো একটা মানুষের, বা 30,000 টাকা, 40,000 টাকা যদি শহরের মধ্যে বলি, শহরের মধ্যে তো একটু লাইফটা একটু এক্সপেন্সিভ, তো 20 থেকে 30,000 টাকা যদি থাকে, একটা মানুষ খুব সুন্দরভাবে ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে। তো সুখে থাকাটা খুবই সহজ, কিন্তু আমি সুখে আছি এই জিনিসটা মানুষকে বোঝানো, দিস ইজ সো এক্সপেন্সিভ। মানুষকে দেখানোর জন্য, কারণ মানুষের এক্সপেকটেশন হচ্ছে হাই। কারণ মানুষ তো সবসময়, আপনি তো সবসময়, আমি তো সবসময় দেখি সেলিব্রিটিরা কী করতেছে বা অন্য কোনো একটা ধনী মানুষ কী করতেছে। ওই ধনী মানুষগুলো আসলে পার্সপেক্টিভ, মানে ওই জিনিসগুলো বিল্ড করে রাখছে। অন্য কোনো একটা থাকে না, আম্বানি কী করতেছে বা কি, আরে না, ওই সেক্টরে আমি না যাই। মানে আমার কথা হচ্ছে যে আমরা ওই কেমন আম্বানি মোটো এই শো অফ তো করে না মনে হয়, তাই না? হ্যাঁ, বিয়ার মধ্যে অনেক বেশি ইনভেস্ট করছে, কিন্তু ওনার গেট আপ টেট আপ অনেক সিম্পলই থাকে, তাই না? এবং উনি যেই জিনিসটা ওই ওনার ছেলের বিয়ের মধ্যে যে পরিমাণ খরচ করছে, ওটা ওনার মোট ইনকামের নাকি 60 ভাগ। এবং যত টাকা ওই জায়গার মধ্যে ইনভেস্ট করছে বিভিন্নভাবে নাকি ওই স্পন্সর বলেন বা এই ধরনের জিনিসপত্র দিয়ে নাকি আপনি উঠাই ফেলছে ওই জিনিসটা। সো বিজনেসম্যান, বিজনেস মাইন্ড, টাকা দিয়ে টাকা তোলার যে ব্যাপারটা, ওই সব জিনিস ওনারা ভালোই জানেন। এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা কোনো দরকার
মনে হয় মানে ওনাকে সমালোচনা করার কোনো দরকার নেই। ধনীদেরকে না আমরা অনেক বেশি সমালোচনা করি যে উনি হয়তো খারাপ। এই যে যেটা বললাম যে আমরা ভিলেনাইজ করে ফেলতেছি টাকা জিনিসটা খারাপ না, ওই মানুষটা হয়তো খারাপ। ওই মানুষটা হয়তো নিজেকে ম্যানেজ করতে পারে না, মেনটেন করতে পারে না। মানে কীভাবে মানি ম্যানেজমেন্ট করবে ওই জিনিসটা হয়তো কেউ ওনাকে শেখাই নাই। এখন আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে ব্যক্তিগত মতামতের সাথে সাথে আমার এক্সপিরিয়েন্সও, আমি আমার ঘরের কথা বলি। এই যে দেখেন, আমার ফ্যামিলি বা আপনাদের সবারই ফ্যামিলি একটা নির্দিষ্ট সময় পরে টাকার কথা বলে, যেটা কিনা আমি ভিডিও শুরুতে বলতেছিলাম যে টাকা কোথায়, টাকা দাও। এবং যেমন ধরেন আমি ছবি টবি আঁকি বা যে কোনো কিছু করি, প্রত্যেকটা সেক্টরের মধ্যে আম্মা আমার কাছ থেকে টাকা চায় বলতে যে মানে এই জিনিসটার আশ্বস্ততা চায় যে তুমি তো এতগুলো ছবি আঁকতেছো, এখান থেকে কোনো লাভ আছে, তুমি টাকা আসে এখান থেকে, বা এই ধরনের কিছু একটা। অ্যাগেইন আম্মা বা আমার ফ্যামিলি আমার স্বপ্নের বিরুদ্ধে না, উনি জাস্ট চায় আমি যাতে ভালো থাকি, ঠিক আছে? উনি চায় আমি যাতে একটা বিনিময় চলে আসে এবং আমি যাতে স্টেবল একটা লাইফ। কারণ একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট আপনাকে এমন একটা ধাক্কা দিবে যে আপনি অপ্রস্তুত হয়ে যাবেন। লাইক ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার হাত ভেঙে গেল, ওই হাতটা ঠিক করার জন্য আপনার কয়েক লাখ টাকা লাগবে। আপনার হাতে যদি সেই টাকাটা না থাকে, আপনি মেজর একটা ধাক্কা খাবেন। আপনি পরিস্থিতি বুঝতে পারবেন যে কে আপনার বন্ধু, কে আপনার শত্রু, বা কে এতদিন ধরে বন্ধুত্বের নাটক করছে। আপনি ওই ধাক্কাটা খায় ফেলবেন, আপনি অনেক কিছু বুঝে ফেলবেন যখন আপনার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হবে। তো ওই প্রস্তুতি ফ্যামিলি বা বাবা মা আসলে ওই জিনিসগুলো দূরদর্শিতার প্রমাণ হিসেবেই আমাদেরকে প্রস্তুত করার জন্য চেষ্টা করে। তো আমার ফ্যামিলি, তো আমি বুঝা রেখেন যে আমার ফ্যামিলি, আপনার ফ্যামিলি, সমস্ত বাবা মাকে রেসপেক্ট নিয়েই আমি কথাগুলো বলতেছি। যে আমার মা যেমন ধরেন হঠাৎ করে সব কিছুর মধ্যে টাকা খোঁজে, যে তুমি এখান থেকে কি টাকা আসে। তারপর এই যে আমি ভিডিও বানাতেছি চ্যানেলের মধ্যে, আমি আজকে বলছিলাম যে 70টা ভিডিও বানাইছি, উনি তখন তাৎক্ষণিক বলে ফেলছে এখান থেকে কি কোনো টাকা আসে? টাকা আসতেছে না, কারণ টাকা যদি না আসে তাহলে তুমি এটা করো কেন? হ্যাঁ, তো এই ধরনের জিনিস কিন্তু হয়, মানে অনেক সময় এই জিনিসটার কারণে ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যেতে হয়। কিন্তু আবার যখন আমি ওনাকে বলি যে দেখো আম্মা, এই যে আমি এই ইউটিউব চ্যানেল এই মধ্যে কাজ করতেছি, এখান থেকে কিন্তু মানুষজন অনেক টাকা ইনকাম করে, মানে লাখ লাখ টাকা ইনকাম করে প্রতি মাসে, কারণ স্পন্সর আসে, স্পন্সরশিপ থেকে কিন্তু অনেক টাকা আসে। বা তারপর ধরেন এই যে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে যে ব্যাপারটা, আমি যদিও খুব বড় কোনো জায়গার মধ্যে যাই নাই, ছোটো ছোটো প্রজেক্ট আসে, আমার এজেন্সির সাথে আছে কয়েকটা। তো এখান থেকে যখন আমি একদম কমপ্লিটলি ফ্রিল্যান্সিংয়ের মধ্যে মার্কেট প্লেসে ঢুকে যাবো এবং খুব হার্ডভাবে অ্যাগ্রেসিভভাবে কাজ করা শুরু করবো, তখন কিন্তু অ্যাকচুয়ালি লাখ লাখ টাকা চলে আসবে। এটা খুব ইজি হয়ে যায়, কারণ আমি এত বছর সাধনা করছি, আমার 6 বছরের সাধনা আছে বা 4 বছরের সাধনা আছে, বা আমি স্কুল থেকে আর্টের সাথে যুক্ত, আমি ছবি আঁকার সাথে যুক্ত, ক্রিয়েটিভিটির সাথে যুক্ত আছে একদম স্কুল লাইফ থেকে। তো ওইখান থেকে হয়তো 6 বছর আমি কাউন্ট করতে পারি। তো 6 বছরের সাধনার পরে কিন্তু অ্যাকচুয়ালি অনেক মানুষ আছে যারা কিনা বছরে কোটি টাকা ইনকাম করতে, বছরের কথা বলতেছে। তো এই ধরনের জিনিস যখন আমি বলা শুরু করি, তখন আবার আমার ফ্যামিলি বলে যে এত টাকা ইনকাম করারও দরকার নাই, কম ইনকাম করো, ভালো থাকো, সুখে থাকো। এই যে দেখছেন, এইখানে আমার কাছে মনে হয় যে একটা হিপোক্রেসি কাজ করতেছে আমার ফ্যামিলির মধ্যে। আমি ওনার সাথে বেশ কয়েকবার কথাবার্তা বলছি, এই জিনিসটা না আমি এখনও পর্যন্ত বুঝি না বা বোঝার চেষ্টা করতেছি আমি, যে আমি যদি টাকা ইনকামও না করি, তাহলে আপনি বলতেছেন যে তুমি টাকা কেন ইনকাম করতেছো না। যখন আমি অনেক টাকা ইনকাম করার কথা বলি, যে আমি কিন্তু সম্ভাবনা কিন্তু অনেক আছে, তখন আপনি আবার নিচে নামাই দিতেছেন। এইটা কেমন? এই জিনিসটা আমি বুঝলাম না। মানে আপনি বলতেছেন টাকা ইনকাম করতে, আমি আমার স্বপ্নটাকে এরকম জায়গাতে নিয়ে যেতেছি যে যেখান থেকে একদম বেস্ট অফ দ্য বেস্ট অ্যামাউন্ট অফ মানি, বেস্ট অফ দ্য বেস্ট অ্যামাউন্ট অফ বিনিময় চলে আসবে। তাহলে আপনি আমাকে সেই জায়গা থেকে কেন নিচে নামাইতেছেন? আপনি কেন বলতেছেন যে সেখানে যাওয়ার দরকার নেই? কেন? কারণ হচ্ছে, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, মানুষ তার নির্দিষ্ট জুতা থেকে বের হতে পারে না। মানে মানুষ তার নিজস্ব জুতার মধ্যে, নিজস্ব গণ্ডির মধ্যে চিন্তাভাবনা করে। মানে হচ্ছে, আপনি যদি মাসে 30,000 টাকা ইনকাম করেন, তাহলে আপনার চিন্তাভাবনাটা ওই মাসে 30,000 টাকার আশেপাশে, হয়তো 50,000 টাকা পর্যন্ত আপনার চিন্তাভাবনা হতে পারে, যে আপনি হয়তো জাস্ট শাকসবজি এবং ওষুধপত্র এবং অন্যান্য বেসিক জিনিসপত্র
বাচ্চার পড়াশোনার টিউশনি এই ধরনের জিনিসপত্র নিয়েই এতটুকু পর্যন্তই হয়তো চিন্তাটা করেন। আপনি হয়তো এর উপরে চিন্তাভাবনাটা করা, অথবা হয়তো আপনার বন্ধুবান্ধব অথবা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে, বা বিজনেসের মধ্যে 1 লাখ টাকা পর্যন্ত প্রফিট করে প্রতি মাসে। তো ওনাদের খরচা টরচা দেখে আপনি হয়তো বুঝতে পারেন যে হ্যাঁ এতটুকু খরচা হয়তো হতে পারে। আপনার কানেকশনের মধ্যে হয়তো কোটি টাকা ইনকাম, মানে এটা কি আসলে হয় আমি জানি না। আসলে কোনো একটা মানুষ হয়তো এত দূরে না যায়, কোনো একটা মানুষ হয়তো 2-3 লাখ টাকা ইনকাম করে প্রতি মাসে, ঠিক আছে? এখন ওই মানুষটার কীভাবে খরচ হবে এই জিনিসটা আপনি কখনো জানেন না, যার কারণে আপনি ওনাকে রিলেট করতে পারেন না। এখন যেহেতু এই রিলেটিভিটি এই জিনিসটা খুব মেজর একটা প্রবলেম, যেহেতু রিলেট করতে পারি না, যেহেতু আমি ওই লেভেলে নাই, সেহেতু আমি বলি যে ওই লেভেলের মানুষগুলো আসলে হয়তো খারাপ। ওই মানুষগুলো আমরা যেহেতু রিলেট করতে পারি না, যেহেতু আমরা বুঝি না যে উনি কোন স্কিলের মাধ্যমে, কোন সার্ভিসের মাধ্যমে এই জিনিসটা নিয়ে আসতেছে, আমরা মনে করি যে ওনারা হয়তো খুবই খারাপ, ওনারা হয়তো ব্ল্যাক মানি ইয়া করতেছে। আমি বাংলাদেশের মধ্যে কোনো একটা মানুষের যদি অনেক একটু বেশি টাকা থাকে এবং তখনই আমরা বলি ওইটা হয়তো ইলিগাল মানি, ওইটা হয়তো কোনো গুটিবাজি করে, ওইটা হয়তো কোনো খারাপ কাজ করে ওই জিনিসটা আনছে, কারণ আমরা মানে ওই জিনিসটা রিলেট করতে পারি না। এখন আমিও হয়তো রিলেট করতে পারি না, আমি কিছুটা রিলেট করতে পারি, কারণ আমাদের সেক্টর বা আমাদের আশেপাশে যাদের কানেকশন আছে ওই কানেকশনের মধ্যে একটু বিজনেস মাইন্ডেড মানুষজন আছে, এই জন্য আমরা হয়তো রিলেট করতে পারি। আমি হয়তো রিলেট করতে পারতেছি, আপনিও হয়তো রিলেট করতে পারতেছেন। আপনার আশেপাশে যদি বিজনেস মাইন্ডেড কোনো মানুষ থাকে যে কিনা কোনো একটা প্রবলেমকে সলিউশন বানায়, সেই সলিউশনের বিনিময়ে হিসাবে বিশাল টাকা, বিশাল প্রফিট জেনারেট করতেছেন, তো আপনি হয়তো রিলেট করতে পারতেছেন। কিন্তু আমার মনে হয় যে ওই রিলেট করার ব্যাপারটা একটা সার্টেন সিলিংয়ের উপরে আর যাচ্ছে না। লাইক এই যে যেমন আমি বলতেছি যে মাসে কোটি টাকা হয়তো কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে চলে আসতেছে, প্রফিট হয়তো জেনারেট হচ্ছে, কিন্তু আমি সেটা রিলেট করতে পারতেছি না, এই জন্য আমি কথাই বলতে পারি নাই। দেখছেন, এটাই হচ্ছে জিনিস। তো আমার মনে হয় ফ্যামিলি ওই অনেক টাকার কথা যখন শোনে, অনেক টাকার গল্প যখন শোনে, তখন এই জায়গাতে একটু চুপ হয়ে যায়, কারণ ওনারা হয়তো এটা রিলেট করতে পারতেছে না। তো এই জন্য হয়তো বলতেছে যে তোমার এত টাকা ইনকাম করার দরকার নেই, তুমি কম ইনকাম করো বা সুখে থাকো, শান্তিতে থাকো, খাইয়া পড়া জীবনটা চালায় যাই, ঠিক আছে? সেভিংস করতে থাকো, ব্যাংকের মধ্যে জমতে থাকুক, কোনো একটা অসুখ বিসুখ যদি হয়, আল্লাহ না করুক, তাহলে ওই জায়গা থেকে আমরা নিজে থেকে বাঁচায় ফেলতে পারবো, নো প্রবলেম, দেখি আল্লাহ চালায়। তো এরকম মানে ফ্যামিলির সিলিংসটা থাকে যে পাশের বাসার মানুষটা তো অনেক পড়াশোনা করছে, পড়াশোনা কইরা এখন কিন্তু লাখ টাকা ইনকাম করে, 1 লাখ টাকা ইনকাম করে। কিন্তু আমি যদি কখনো স্বপ্ন দেখাই যে আমি 1 লাখ না 2 লাখ টাকা ইনকাম করবো বা 3 লাখ টাকা ইনকাম করবো, সেই ইনকাম থেকে পরবর্তীতে আরও একটা বিজনেসের মধ্যে প্যাসিভ ইনকাম জেনারেট করে, সেখান থেকে আরও প্রফিট চলে আসবে, হয়তো মানে অনেক অনেক প্রফিট চলে আসবে, এই ধরনের স্বপ্ন যখন বলি, আমি জানি না সে এই জিনিসগুলো কি আসলে যৌক্তিক কিনা, কিন্তু প্যাসিভ সাইডে প্যাসিভ ইনকামের অনেকগুলো জিনিস আছে, যে জিনিসগুলো আমি ফিগার আউট করার চেষ্টা করতেছি, সেখান থেকে আমি ধারণা করতেছি যে অ্যাকচুয়ালি মাল্টিপল লাখস ইনকাম করা সম্ভব। এটা আকাশ কুসুম স্বপ্ন হতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে এটা সম্ভব, কারণ আমার কানেকশনটা বা এই ধরনের আশেপাশের মানুষগুলো আসলে এরকম, যারা কিনা এই ধরনের কিছু একটা জিনিস উল্টায় ছাড়ছে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এটা সম্ভব। তো যেই দিন আমি এই জিনিসটা প্রমাণ করতে পারবো, ওই দিন হয়তো আমার ফ্যামিলির ওই সিলিংটা আরেকটু বাড়বে, যে তখন হয়তো ওনারা মনে করতে পারবে যে না, ছেলে হয়তো আসলে ইললিগাল কোনো কিছুই করছে না, ইললিগাল ছাড়াও এত উপর পর্যন্ত যাওয়া যায়, সৎভাবে ওই জায়গার মধ্যে যাওয়া যায়, গুটিবাজি করা ছাড়া ওই জায়গাতে যাওয়া যায়। এই সিলিংটা আমাদেরকে হিট করে ব্রেক করে আমাদের ফ্যামিলিকে বুঝাইতে হবে। আমি এই জিনিসটা সর্বোচ্চ চেষ্টা করব, কারণ টাকা জিনিসটা হচ্ছে আমাদের স্কিল, আমাদের কানেকশন, আমাদের কোনো একটা প্রোডাক্ট যদি বানাই, সেই প্রোডাক্টের বিনিময় যেটা আপনি আমাকে দিচ্ছেন। আপনি কি একটা খারাপ মানুষকে টাকা দিচ্ছেন? আপনি কি কোনো একটা খারাপ মানুষকে দিচ্ছেন, মানে ভর্তুকি দিচ্ছেন বা কোনো একটা দিচ্ছেন? হ্যাঁ, ব্ল্যাক মানির ব্যাপারটা এটা একটু আলাদা ব্যাপার। মানে খারাপ মানুষ আছে, এটা তো কোনো সন্দেহ নেই। ধরেন 100টা খারাপ মানুষ আছে, সেই 100টা খারাপ মানুষের মধ্যে একটা ভালো মানুষ তো আছে, তাই না? তো আমরা যদি একদম সবাইকে অপবাদ দিয়ে ফেলি যে প্রত্যেকটা বড় লোকই হচ্ছে খারাপ, আমার মনে হয় সেই জিনিসটা উচিত হবে না, কারণ আমাদের কাছে এমনি প্রমাণও নাই যে ওই মানুষটা ব্ল্যাক মানি ইনকাম করতে, ওই মানুষটা দুর্নীতিগ্রস্ত, ওই মানুষটা আসলে মানুষকে প্রতারণা করে, মানুষকে ঠকায়া, মানুষের উপর পাড়া দিয়া, গরিবের পেটে লাথি দিয়া তারপর টাকা ইনকাম করতেছে। এটা যদি আমাদের কাছে প্রমাণ না থাকে, তাহলে আমরা ওনাকে অপবাদ দিতে পারি না, মানে একদম ঢালাওভাবে সমস্ত ধনীদেরকে আমরা অপবাদ দিতে পারি না। আবার হ্যাঁ, যেই মানুষটা আমরা দেখতেছি যে এই মানুষটা গরিবের পেটে লাথি দিয়ে আগাইতেছে, আমরা ওনাদেরকে কিছু বলতেও পারি না, কি আশ্চর্য ব্যাপার, জাস্ট পিঠ পিছে। আমার কাছে এটাও একটা হিপোক্রেসি লাগে, কারণ আমাদের কাছে সাহস নাই, ট্রুলি আমার কাছে সাহস নাই।
আমি আপনাদের কথা বলছি না, আমার নিজের কাছে সাহস নাই। আমি যে ওনার বিরুদ্ধে কোনো একটা কিছু বলবো, পুলিশের কাছে গিয়ে বলবো, হয়তো মেবি উনি ওই জায়গার মধ্যেও কিছু একটা করে রাখছে যার কারণে উনি সব জায়গা থেকে সেফ থাকবে হয়তো, ঠিক আছে। তো আমার নিজের কাছেও সাহস নাই, হয়তো আমি গুম হয়ে যেতে পারি, খুন হয়ে যেতে পারি কোনো একটা জায়গার মধ্যে যদি আমি কোনো খারাপ কথা মানে এক্সপোজ করার চেষ্টা করি বা কিছু একটা। তো এই ভয়টা জায়েজ, এই ভয়টা খুবই স্বাভাবিক, কারণ জীবন বাঁচানো ফরজ। তো আজকে আর কথা না বলি, মনে রাখবেন আজকের ভিডিওর যেই মূল জিনিসটা বের হয়েছে সেটা হচ্ছে, আমি বারবার বললাম, তৃতীয়বার বলতেছি এই জিনিসটা, যে টাকা হচ্ছে আমাদের জীবনের, আমাদের কাজের, আমাদের স্কিলের, আমাদের কানেকশনের একটা বিনিময়। টাকাকে টাকা হিসেবে না দেখা আপনার কাজের বিনিময় হিসেবে দেখেন, কারণ আপনি নিশ্চয়ই খারাপ কোনো কাজ করছেন না। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আমি ছবি দিয়ে দিব, আপনারা আমার ছবি দেখতে পারেন, প্রতিদিন ছবি আঁকি আমি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।